নমস্কার, আমাদের সঙ্গে আমি অর্পণ। শুরু করছি আজকের লাইভ। আমি একটু ওয়েট করে যাচ্ছি, যারা লাইভে যুক্ত হবেন একটু যোগ হয়ে যাক, তারপরে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার অডিও ক্লিয়ার আসছে? জাস্ট একটু ওয়েট করে যান, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওকে, এই লাইভের ক্যাপশনটা আপনারা ফলো করেছেন। এই লাইভের যে ক্যাপশনটা আপনারা ফলো করছেন এবং বুঝতেই পারছেন যে আজকে লাইভটা কি নিয়ে বলবো। অলরেডি আজকে সন্ধেবেলায় কিছুক্ষণ আগের আপডেট যে প্রাইমারির ফর্ম ফিল আপের যে সংখ্যাটা সেটা ছাড়িয়েছে প্রায় 30,000। 30,000 ক্রস করে গেছে এবং আমাদের সামনে অনেক আইনি বাধা আসছে 2025 রিক্রুটমেন্টকে স্টে করার জন্য। অনেকে কিন্তু লাগাতার কেস করছে। আপনারা হয়তো অনেকে এটা লাইভে ফলো করছেন, যেটা হাইকোর্টে যে সমস্ত শুনানিগুলো চলছে। এবার আজকে অনেকগুলো মামলা আমাদের হাইকোর্টে ছিল এবং যারা আমরা 2022, 2017, যারা 2014, যারা টেট পাস করেছি 2023, তো আমরা যারা বৈধভাবে আমাদের টেট এবং আমাদের ডিএলএড সম্পন্ন করেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিক্রুটমেন্টকে থমকে দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য, স্থগিত করার জন্য অনেকে কিন্তু উঠে পড়ে লেগেছে। এবার আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু যাতে এই যেই 13,000 যে শূন্যপদ দিয়েছে, শূন্যপদ বৃদ্ধির ব্যাপারটা অনেকে কমেন্ট করছেন যে দাদা শূন্যপদ বৃদ্ধির ব্যাপারটা কি হলো। শূন্যপদ বৃদ্ধির জন্য আমাদের যে পদক্ষেপ চলছিল সেই পদক্ষেপ আমাদের কিন্তু হবে এবং শূন্যপদ বৃদ্ধি কিন্তু যখন তখন হতে পারে, ঠিক আছে? এমনটা নয় যে শূন্যপদ বৃদ্ধির কোনো সম্ভাবনা আর নেই বা সেই সম্ভাবনাকে আমরা ভাবছি না, শুধুমাত্র 13,000কে নিয়েই ভাবছি। কিন্তু আমাদের সামনে এক বিশাল জটিল পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে কি, বিভিন্ন যারা মানে বৈধ নয়, রিক্রুটমেন্টের জন্য এলিজিবল নয় অনেক প্রার্থীরা, তারা তো এখানে বসার জন্য আবেদন করছেই, উপরন্তু তারা এই রিক্রুটমেন্টকে থমকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন যারা 2022-এর আমাদের সহযোদ্ধা ছিলেন, আমি 22টাই বেশি করে বলছি কারণ মানে 2017-র অনেক সহযোদ্ধারাই চাকরি পেয়ে গেছে। তো এখন পর্যন্ত যারা চাকরি পাননি বা একবারও এরকম সুযোগ পাননি, এই সংখ্যাটা বেশি 2022 টেট, ঠিক আছে? রিসেন্ট 2023-এর টেট হয়েছে, সেখান থেকেও অনেকে পাস করেছে যারা 2022 টেট পাস করতে পারেনি। তো এই জায়গায় আমাদের একটা ডিএলএডদের ইউনিটি দরকার আছে। ডিএলএডদের ইউনিটি দরকার আছে এবং আপনাদের অনুরোধ করব যে আমাদের রিক্রুটমেন্টটা, অর্থাৎ 2025 রিক্রুটমেন্টটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারণ এই সময়টা আমাদের কাছে খুবই ভাইটাল। আপনারা আগেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি এই মানে এই লাইভের শেষে আমি একটা কিউআর দেব, সেখানে আপনাদেরকে বলছি আর্থিক সহযোগিতা আপনারা করুন। কারণ কি, কারণ যেই চাকরিটা আমাদের হতে পারত 2025-এর যারা বৈধ উপায়ে যারা ট্রেনিং করেছেন, যারা টেট পাস করেছেন,
তাদের হতে পারত, সেই চাকরিটা যদি অন্য কেউ নিয়ে নেয়, এটা কিন্তু আফসোসের আর শেষ থাকবে না। জীবনের একটা ধরুন শেষ সুযোগ পাচ্ছেন যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করা। আজকে আপনারা অনেকে হয়তো আপডেট পেয়েছেন, আমাদের আপডেট দেওয়া হয়েছে। আমাদের সহযোদ্ধা মোহিত বিদেশদা আজকে হাইকোর্টে এরকম ছিল। তো আমাদের কাছে যেটা সব থেকে বড় বাধা, সেটা হচ্ছে যে এই যে অনেক ইন সার্ভিসরা এই রিক্রুটমেন্টে এরকম বসছেন, ঠিক আছে। তারপরে এরপরে আর একটা এরকম বাধা আছে কি 23-25 ব্যাচ যারা ডিএলএড, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ডিএলএড মোড়কে ওরা বিএড, কিন্তু কোর্টে তারা বলছে যে আমরা ডিএলএড, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে তারা প্রত্যেকে কিন্তু বিএড টেট পাস। এবং যারা লাইভটা এরকম দেখেছেন সুপ্রিম কোর্টে, আমি এই হাইকোর্টে আজকে যে হিয়ারিং চলছিল, আমি সংক্ষেপে বলবো যে মামলাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং ভীষণভাবে আপনাদের কিন্তু সহযোগিতার দরকার আছে। কারণ কি, ওই মামলা আপনারা নিশ্চয়ই মোহিতের লাইভটা শুনেছেন, না শুনলে এরকম শুনবেন। তো এখন সিঙ্গেল বেঞ্চে এরকম মামলা চলছে, তো আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত। কারণ এই জায়গায় কিন্তু তারা মানে আরো হায়ার বেঞ্চে কিন্তু যাওয়ার কথা অবশ্যই ভাববে। তার কারণ তারা ধরে নিন যারা 2014 সালের যারা প্রশ্ন ভুল থেকে 6 নম্বর পাওয়ার জন্য আজকে হাইকোর্টে এসেছিলেন যে নিয়োগে স্টে দেয়া হোক বা আমাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দেয়া হোক, এই রকম আবেদন করতে এসেছিলেন। তো এটা সত্যি একটা মানে ভাববার দিয়ে ব্যাপার। 2014 টেটের পর তো আর গ্রুপ করে করে অনলাইনে ফর্ম তুলে মানে টেট হয়নি। এরপরে টেট হয়েছে, 2017 টেট হয়েছে, যেটা 21 সালে হয়েছে, 2022 হয়েছে, 23 হয়েছে, গ্রুপ করে তো হয়নি। তারা ওই একবারই এরকম গ্রুপ করে টেট পাস করে গেছে, আর জীবনে পাস করতে এরকম পারেনি। মানে আগে মানে এরপরে তো টেট হয়েছে, কিন্তু সেখানে তারা পাস করতে এরকম পারেনি, আর পারবে বলেও এরকম মনে হয় না। জানি না, আজকে 10 বছর হয়ে গেল, তবু তারা 2014 সালে টেট থেকে বাড়তি 6 নাম্বার পাওয়ার জন্য বারে বারে এইসব জিনিস বলছে। জানি না যে তারা আর কেন টেট দেয়নি। তো মানুষ ফেল করতেই পারে, কিন্তু সে তো পরবর্তী যেই টেটগুলোতে পাশ করে যেতে পারে। যাই হোক, তো ঘটনা হচ্ছে এই জায়গাটায় আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হবে যে আমরা 2025 যে রিক্রুটমেন্ট যেটা চলছে, সেখানে কিন্তু আমরা কোনোভাবে কোনো ক্যান্ডিডেট আর বাড়াবো না। ক্যান্ডিডেট যারা বৈধ উপায়, মানে বৈধ বলতে আমি একটু এরকম বলে দিই, রিক্রুটমেন্ট নোটিশ জারি হওয়ার আগে, রিক্রুটমেন্ট নোটিশ, ঠিক আছে, 25/9/2025 আমাদের রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছে। সেই নোটিশ জারি হওয়ার আগে যাদের ট্রেনিং, যাদের কমপ্লিট ছিল, যারা টেট পাস ছিল, তারা এলিজেবল। কিন্তু এই জায়গাটাই আমরা দেখছি যে বিভিন্নভাবে, বিভিন্ন মোড়কে, বিভিন্ন মায়াজাল ভাবে হাইকোর্টে কিন্তু কেস হচ্ছে, এবং তারা বিভিন্নভাবে ভুল সাবমিশন করছে। কেউ বলছে যে আমি হচ্ছে যে আমি ডিএলএড ক্যান্ডিডেট, কিন্তু আদতে সে বিএড দিয়ে টেট পাস করেছে। এবার এইগুলো আইনি দিয়ে ব্যাপার, আমাদের তরফ থেকে আর্গুমেন্ট হবে এবং আমরা সর্বোচ্চ ফাইট দেব। আমরা ডিএলএডরা যারা কলকাতার রাজপথে প্রায় 20 থেকে 30টি আন্দোলন সংগঠিত এরকম করেছি নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, আমরা কিন্তু আইনি লড়াই লড়ব, এবং সেটা শেষ পর্যন্ত আমাদের কিন্তু মানে আমাদের লড়তে হবে। একজন স্যার বলছেন, হবু শিক্ষক বলছেন, আজকারুলদা, তো তিনি বলছেন 30কে অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন এত এত অ্যাপ্লিকেশন কোনখান থেকে ঢুকছে, এত অ্যাপ্লিকেশন কোনখান থেকে ঢুকছে। এত তো অ্যাপ্লিকেশন হওয়ার কথা নয়, এত অ্যাপ্লিকেশন হওয়ার কথা নয়। তাহলে এত অ্যাপ্লিকেশন হচ্ছে মানে এই জায়গায় অনেকে এমন ফর্ম ফিল আপ করে দিচ্ছেন যারা হয়তো এলিজিবল নয়। এবার এই সব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ টেবিল থেকে
বা ফাইনাল প্যানেল থেকে তো আমাদের বের করতে হবে। তাহলে তার জন্য দরকার আইনি সহায়তা। তো আপনারা অবশ্যই যে কিউআর পেমেন্ট ঐক্যমঞ্চের 2022 ডিএলএড টেট পাস ঐক্যমঞ্চের যে কিউআর কোড আছে, সেই কিউআরে কিন্তু আপনারা পেমেন্ট করুন, এবং সেই পেমেন্ট আমাদের, সেই আর্থিক সহায়তা আমাদের দরকার আছে। কারণ কি, আমাদের প্রাথমিকে চাকরি করার যে স্বপ্নটা আমাদের নিজেদেরকে কিন্তু বাস্তবায়িত করতে হবে। আমাদের লড়াই কেউ লড়িয়ে দেবে না। আমরা কিন্তু অনেক ধরনের মামলাগুলো লড়ছি। আমরা কিন্তু সুপ্রিম কোর্টে 2022 ডিএলএড ঐক্যমঞ্চ লড়ছে। দেখুন, সমালোচনা হবে। একটা কাজ করতে গেলে সংসারে 10 জন মানুষ থাকলে 1-2 জন সমালোচনা করবে, কিন্তু আলটিমেট আপনারা দেখুন, যারা কাজ করে তাদের সমালোচনা হয়, যারা লড়ে কম তাদের সমালোচনা কম হবে, কিন্তু যারা বেশি ঘোরাঘুরি করে, বেশি কাজ করে, তাদেরই সমালোচনা হবে। তো এই জায়গাটায় ঐক্যমঞ্চ শুধুমাত্র আন্দোলন নয়, মানে প্রথম দিন থেকে কিন্তু তারা রাজপথে ছিল, রাজপথে, এবং আইনি লড়াই কিন্তু কন্টিনিউয়াস ভাবে আমাদের চালিয়ে যাচ্ছিল। এবং একটা নাম না বললেই নয়, মোহিত, ঠিক আছে, ও কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত মামলাগুলো কিন্তু দেখে। সত্যি আমি এখানে লাইভে এসে বলছি, আমরা 2022 টেট পাসরা, বা যারা টেট পাস আসে, সেটা 14-17 হোক, আমরা খুব ভাগ্যবান এই ধরনের কিছু সহযোদ্ধাকে আমরা পেয়েছি। আচ্ছা, নীলাদ্রি রয়, আমি আপনার কমেন্টটা স্পষ্ট করে দিচ্ছি। আমি বলছি, মোহিতকে নিয়ে আমি যেটা বলছিলাম, যে আপনাদের উদ্দেশ্য স্পষ্ট নয়, 21, 23, 22, 24 বাদ দেওয়া খুব প্রয়োজন। দেখুন, এই ধরনের কিছু লোক আছে, তারা তারা করছেটা কি, তারা কিছু ফেক আইডি তৈরি করছে এবং তারা গ্রুপ উস্কে দিচ্ছে। এই যে 22-24 বাদ দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই, কিন্তু বেশ কিছু কিছু ছেলে মেয়েদের বলছে যে 21-23 বাদ যাবে, 22-24 বাদ যাবে, এরা সবাইকে বাদ দিয়ে দেবে। দিয়ে এরা কি করছে, যারা এলিজিবল নয়, অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিশ আসার আগে, আমার কথাটা ভালো করে শুনুন, রিক্রুটমেন্ট নোটিশ কবে এসেছিল? 25/9 তারিখে। তাহলে সেই নোটিশের আগে যারা টেট পাস করেনি বা যারা ট্রেনিং কমপ্লিট করেনি, তারা কিন্তু রিক্রুটমেন্টের জন্য এলিজিবল নয়। অনেকে এইসব ব্যাপার বোঝে না, তারা স্পেশাল এডুকেটরের জন্য যেই টেট দিচ্ছে, সেখানে এই 23-25 ব্যাচকে অ্যালাউ করে দিয়েছে, সেটা নিয়ে তারা বিশাল শোরগোল তুলছে। তারা জানেই না যে টেটের এলিজিবিলিটি কি আর রিক্রুটমেন্টের এলিজিবিলিটি কি। টেট আর নিয়োগ যে আলাদা ব্যাপার, তারা জানে না। আপনারা জানেন, আপনারা জানুন যে টেটে বসার ক্ষেত্রে অ্যাপিয়ারিং ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কেউ যদি টেটে অ্যাপিয়ারিং হয় সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু রিক্রুটমেন্ট যখন হবে তখন কিন্তু আপনারা ট্রেনিং আপনার কমপ্লিট থাকতে হবে। তাহলে কোনো 23-25 এলিজেবল নয়। কেউ কেউ আবার 2022-24 এই 2020-22 ডিএলএড, যেটা 2022 রিক্রুটমেন্টে যেটা হয়েছিল, সেখানের উদাহরণ দেখাচ্ছেন। সেখানে ডিফারেন্ট কেস, এটার সঙ্গে এটার কোনো মিল হয় না। কেউ ঘোলা জলে মাছ ধরছে এবং ব্যাপারটাকে ঘাঁটিয়ে দিতে চাইছে। সমস্ত দিক ঐক্যমঞ্চে যারা সহযোদ্ধারা আছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। তো আপনারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আইনি দিকটাকে ঐক্যমঞ্চকে ভাবতে দিন। তো ব্যাপারটা হচ্ছে, এইটা আমাদের খুব দরকার, কারণ আমাদের হাতে যদি পর্যাপ্ত ফান্ডিং না থাকে, রাতারাতি যদি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন সুপ্রিম কোর্টে কেস চলে যায়, আমরা কিন্তু শুধুমাত্র টাকার কারণে এই 2025 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে যারা বৈধভাবে যারা রিক্রুটমেন্টে বসেনি, পার্টিসিপেট করার যোগ্য নয়, তারাও কিন্তু এলিজিবল হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে কিন্তু পর্যাপ্ত ফান্ড আগে রাখতে হবে। 2022-এর রিক্রুটমেন্ট যখন হয়েছিল, রিক্রুটমেন্ট যখন চলছিল, যারা সেই টেট থেকে যারা পাশ করেছিল, তারাও কিন্তু সবাই রিক্রুটমেন্ট টাইমে কিন্তু ফান্ডিং করেছিল। এইটা আমাদের কাছে কিন্তু সর্বোচ্চ একটা সর্বোচ্চ একটা সাবধানতার সময় একটা সর্বোচ্চ ভাবে কিন্তু আমাদের একটা সক্রিয়তা আমাদের কিন্তু দরকার। কিন্তু অনেকে বিভ্রান্তি ছড়িয়ে, অনেকে
এমন ধরনের ফেক আইডি বানিয়ে, আপনারা এরকম দেখবেন অনেকের অ্যাকাউন্টে অনেক ফেক আইডি আছে, সেই ফেক আইডি থেকে ভুলভাল কথা বলে ক্যান্ডিডেটদের মনে কিন্তু একটা কি একটা তারা একটা ভয় একটা এই ধরনের সৃষ্টি করছেন। 2014 টেট পাস 21-23 ভ্যালিড, হ্যাঁ, কোনো সমস্যা নেই। 2014 ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ 2014 যেই টেট আছে সেই টেট হচ্ছে আনট্রেনদের টেট ছিল, ওকে। কিন্তু 2022-এর টেট, এটা কিন্তু ট্রেন্ডদের টেট। অনেকে এরকম গুলিয়ে দিচ্ছে, ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে অনেক প্রচুর পরিমাণে ফান্ডিং হচ্ছে ভুলভাল মানুষজনের কাছ থেকে কিন্তু তুলছে। মানে যদি স্পেসিফিকলি এরকম বলতেই হয় তাহলে যারা মানে বিএড, হ্যাঁ, যারা বিএড ক্যান্ডিডেট আছে তাদেরকে এরকম বলছে যে তোমরা রিক্রুটমেন্টের সুযোগ পাবে, তোমরা ফান্ড দাও। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে তারা কিন্তু বাদ গেছে। 2022 রিক্রুটমেন্টেও আমরা সেটা দেখেছি যে বিএডদের কিন্তু প্যানেল থেকে বের করে দেয়া হয়েছে। আর এইটা তো সামান্য একটা টেট, হ্যাঁ, যেখানে একটা চাকরি থেকে এরকম বাদ দিয়ে দেওয়া হয়, একটা টেটের ক্যান্ডিডেচার অলরেডি বাতিল হয়ে গেছে। আজকে আপনারা শুনানিতে এরকম দেখেছেন, তো পর্ষদের পক্ষ থেকে একদম ক্লিয়ারলি এরকম বলা হয়েছে যে আমরা কারোর সার্টিফিকেট উইথড্র করে নিইনি, তার মানে এটা নয় যে তাদের সার্টিফিকেট ভ্যালিড আছে। তো আরো অনেক আর্গুমেন্ট হয়েছে এবং সেই ব্যাপার আমি আসছি না। তো আপনারা দেখতে পারবেন আইনি ফাইট দেয়া হবে, কিন্তু প্লিজ সুদর্শন দা, 32,000 নিয়ে এত ভেবে লাভ নেই। এই রিক্রুটমেন্টে চাকরি পাবে নাকি বলো? ঠিক আছে, আমাদের বয়স তো অনেক এরকম বেড়ে গেছে, অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। 32,000 নিয়ে যদি বলতে হয়, আমি চাইবো সকল যোগ্য শিক্ষক যারা চাকরি করছিলেন তারা যেন সবাই স্কুলে থাকেন, যেন কারুর চাকরি না যায়, যোগ্য কোনো শিক্ষকের যেন চাকরি না যায়। অন্যের ভেবে কি হবে? 32,000 নিয়ে কোনো কমেন্ট আমি করব না। এবং আমি চাই যারা ইন সার্ভিস আছে, আমি প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অ্যাটলিস্ট এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করবেন না। দেখুন, পার্টিসিপেট করলে একটা ফ্রেশার্স বঞ্চিত হচ্ছে, সে চাকরি পাচ্ছে না। এই এতটুকু সিট দিয়েছে আমাদের প্রায় অনেক ক্যান্ডিডেট, মানে ন্যূনতম মানবিকতার বোধ থেকে আমরা এরকম বললাম। এরপরে আমাদের আইনি ভাবে তো আমাদের লড়তেই হবে। আমি কারোর সঙ্গে চ্যালেঞ্জ করছি না, কিন্তু এইটুকু আমাদের ভ্যাকেন্সি দিয়েছে এবং প্রচুর টেট পাস, আমরা করবোটা কি? আন্দোলনের জন্য যত সর্বোচ্চ ফাইট দেয়া হয় সেটা আমাদের তরফ থেকে হয়েছে, মানে মানে অনেক আন্দোলন হয়েছে। আমি 2017 সাল থেকে এই এই আন্দোলনে, এই প্রাইমারির আন্দোলনে আছি। এই টেট নেওয়া থেকে শুরু করে 17 টেট রেজাল্ট থেকে শুরু করে, দুর্ভাগ্য যে আমি খুব কম মার্জিনে 17 টেট পাস করতে এরকম পারিনি। হ্যাঁ, তো ভেবেছিলাম পরের টেটে ভালো করব, এবং 22 টেটেও অনেক আন্দোলনে সামিল হয়েছি, সব আন্দোলনে এরকম সম্ভব হয়নি। তো ঘটনা হচ্ছে কি, ঘটনা এই জায়গায় আপনাদের যেটা বলবো, শিক্ষকতার যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে 22 যারা টেট পাস আছেন, আমি তাদের কাছে আগে রিকোয়েস্টটা করব যে আপনারা প্রথমবার অনেকে ইন্টারভিউ এরকম বসবেন, তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি এখানে কিউআর কোড আমার লাইভের শেষে আমি পিন করে যাব, সেখানে আপনারা কিন্তু ফান্ডিং করুন। ঐক্যমঞ্চের যে প্রত্যেকটা 23 জেলার যে গ্রুপ আছে সেখানে কিউআর কোড দেয়া হচ্ছে। আপনারা আগে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তেমন হাত বাড়িয়ে দিন। আমাদের প্রত্যেক জেলার অ্যাডমিনের পক্ষ থেকে, ঐক্যমঞ্চের 23 জেলার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের পক্ষ থেকে প্রত্যেক জেলা থেকে 1-2 জন করে ফান্ডের গ্রুপে কিন্তু মেম্বার থাকে। যেই টাকাগুলো খরচা হচ্ছে সেখানে এরকম বলা হয়। তো আপনাদের এত চিন্তার দরকার নেই। তো এই ধরনের আপনাদেরকে মানে কারা এই সব জিনিস বলছে, তারা দেখুন দুই একটা কাজ করে এরকম অনেকদিন চুপ করে যায়, কিন্তু ঐক্যমঞ্চ কন্টিনিউয়াস ভাবে আপনারা দেখুন, বিদেশ দাকে, সুভাষ দাকে, মোহিতকে, আরো অনেকে আছে, তো এরা কিন্তু নিরন্তর ভাবে আমাদের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে, তারা কিন্তু জানেও না যে তারা নিজেরা চাকরি পাবে কিনা, কিন্তু যাতে করে 2025-এর রিক্রুটমেন্ট যাতে সুষ্ঠুভাবে হয়, তারা কিন্তু দিনরাত সত্যি অক্লান্ত পরিশ্রম করছে। আপনাদের যে কথাটা এরকম বলার,
সেটা আপনারা প্লিজ এই সময়টা, যেই সময়ে আমাদের সকলে সঙ্গবদ্ধ থাকা দরকার, ডিএলএডদের ঐক্য যে কি সেটা কিন্তু বারে বারে ইতিহাস কিন্তু তার সাক্ষী আছে, এবারও থাকবে। 2025 এই রিক্রুটমেন্টে ডিএলএডরা সঙ্গবদ্ধ থেকে এবং তারা যেন এটাই সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো রকমভাবে কোনো অবৈধদের আমরা কিন্তু এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে দেব না। যারা হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায় যারা অলরেডি যারা কিন্তু অবৈধ, আমাদের আইনি লড়াই হবে। আইনি লড়াই, মহামান্য হাইকোর্ট, যদি দরকার হয় সুপ্রিম কোর্ট, কিন্তু আমরা লড়াই দেব। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদের কাছে অর্ডার আছে, আমরা ন্যায় নিয়ে বলবো। হ্যাঁ, এই যে মোহাম্মদ সাবির হোসেন সরকার যাদের বসতে দিবে তারাই বসবে, টাকা কেউ দিবে না, এর একটু প্রোফাইল ঘেটে দেখো, এসব বিএড। হ্যাঁ, এই যে বিএড এরকম এসএলএসটি এরকম হলো, এই জায়গায় মানে 60-এর মধ্যে 50 কেন, মানে 25-30 এরকম পায়নি। এরা কোনোদিনও এরকম পাবে না। এরা হচ্ছে বিগড়ে দেবে, এরা হচ্ছে কোনো রিক্রুটমেন্টকে ঘেঁটে দেবে। হ্যাঁ, এসএলএসটিতে পারেনি কিছু, চলো প্রাইমারিতে চলো, এরা জীবনে পারবে না। বেশ কিছু ক্যাটাগরির ছেলে আছে, তারা পারবেও না আর ছাড়বেও না। ঠিক আছে, তো এই রকম কিছু প্রোফাইল আমারও আসে, কমেন্ট করে, যখন রাগ ধরে আনফ্রেন্ড করে দিই। তো ঘটনা হচ্ছে আমরা যারা বুদ্ধিমান আছি, ঠিক আছে, তো আমাদের যাদের বোধ বুদ্ধি আছে, তো তাদেরকে বলছি, এই সমস্ত কিছুজন থাকবে তারা কমেন্ট করে, আমার আর ওইসব আমার আর রাগও হয় না, কিচ্ছু হয় না, কারণ জানি তারা বলতে হয় বলবে। যাই হোক, যেই মেন পয়েন্টে আসি, তো আজকে আমাদের পক্ষে অর্থাৎ আমরা যারা রিক্রুটমেন্ট নোটিশ আসার আগে যারা ডিএলএড কমপ্লিট করেছি, ঠিক আছে, তো 22-24 পর্যন্ত, ডিএলএড 22-24 পর্যন্ত আজকে দারুণ ফাইট হয়েছে, এবং এই ফাইট আমরা যদি দিই, এবং আমরা খুব আশাবাদী, তো যারা বিএড দিয়েছে, হ্যাঁ, তাদের অলরেডি তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেছে। আমাদের এসএলপি ছিল সম্ভবত উজ্জ্বল মণ্ডল, এই নামের একটা এরকম এসএলপি ফাইল ছিল। হ্যাঁ, সেটা 2017-র একজন টেট ক্যান্ডিডেট সহযোদ্ধা। অবশ্যই আমরা যারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছি তারা কিন্তু 2022 যারা রিক্রুটমেন্টে যারা ছিলেন, যেসব সহযোদ্ধারা ছিলেন, তাদের প্রতি কিন্তু আমরা কৃতজ্ঞ ঋণী থাকবো, কারণ ওই ধরনের একটা এরকম এসএলপি আমাদের দরকার ছিল। যখন টেটে অ্যাপিয়ার ছিল, তো সেই টেট 2022 যখন হয়, তখন আমাদের প্রত্যেককে নোটিশ দিয়ে পর্ষদ জানিয়েছিল যে সুপ্রিম কোর্টে যে রায় হবে, সেই রায়ের ওপর নির্ভর করবে এই টেটের ভবিষ্যৎ। এই টেটের ক্যান্ডিডেচার থাকবে না বাতিল হবে, সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করবে। অর্থাৎ দেবেশ শর্মা যে কেস ছিল এবং রাজস্থানের হাইকোর্টের যে রায়, সেটাই সুপ্রিম কোর্ট কিন্তু বহাল রেখেছিল, অর্থাৎ বিএডরা প্রাইমারি থেকে বাদ গেছে। তো অটোমেটিক সেই অর্ডারের পর তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেছে। তো এই জায়গাটায় তাদের আর আসার কোনো জায়গা নেই। এবার তারা এখন সেই 2014-র এই ব্যাপারটাকে নিয়ে আসছে, কিন্তু না, এগুলো ধরলে হবে না। কোনো একটা নন ট্রেন্ডের টেট আর একটা ট্রেন্ডের টেট গুলিয়ে ফেললে এরকম হবে না। তো এই জায়গাটায় আমরা যেন শেষ পর্যন্ত আমাদের মামলা জয় পেতে পারি। আর্থিক সহায়তাতে আমরা যদি মামলা হেরে যাই, এটা কিন্তু ডিএলএডদের কাছে, যারা 2022-24 পর্যন্ত যারা ডিএলএড কমপ্লিট করেছি আমরা, তাদের কাছে কিন্তু অনেকটা বেশি লজ্জার হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারা কাজ করছে, কারা ব্যাপারটা বোঝে, তাদেরকে আইনিভাবে কিছু প্রশ্ন করুন যে তারা উত্তর দিতে পারে কিনা, এরকম দেখুন। তো ঘটনা হচ্ছে ব্যাপারগুলো বুঝতে হবে কারা এটা নিয়ে ফাইট করছে।
আজকে আমি সত্যি এরকম দেখছিলাম, তো আমার নামটা এরকম বারে বারে বলতেই হচ্ছে। আজকে মোহিতকে আমি হাইকোর্টের লাইভ ফলো করলাম, ও একদম স্বতন্ত্র প্রহরী আমাদের 2022-এ রিক্রুটমেন্টে। অবশ্যই আরো অনেক অ্যাডমিনরা আছে, আমি সবার নাম নিতে এরকম পাচ্ছি না, কিন্তু দে হচ্ছে মানে একদম ও কিন্তু দিনরাত দিনরাত কিন্তু প্রত্যেকটা মামলা কিন্তু নজরে রাখে। কেন করছে? ও একটা দারুণ কোয়ালিফাইড ছেলে, ও তো চাকরি এরকম পেয়ে যাবে। সকলের জন্য করছে, সকলের স্বার্থে করছে, নিঃস্বার্থভাবে এরকম ভাবে কাজ হয় না। হ্যাঁ, এখানে একজন বলছেন যে মোহাম্মদ আজিজদা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি কোনো কিউআর কোড থাকে তাহলে শেয়ার করুন, এখানে আপনি এখানে ওই ফান্ড করতে। ঠিক আছে দাদা, আপনার যেখানে ইচ্ছে করুন, আমি তো কাউকে এরকম বলছি না, কিন্তু আমি যাদেরকে বিশ্বাস করি আমি তাদেরকে এরকম বলছি, যারা কাজ করে, হ্যাঁ, যারা হচ্ছে 15 বছর পর ধূমকেতুর মতো যারা জেগে ওঠে, আমি তাদের সঙ্গে থাকার সহমত নই। আমি যাদেরকে চিনি, আমি যাদেরকে জানি, যারা কাজ করে এসেছে, আমি তাদের কথাই বলবো। অবশ্যই 2022 ডিএলএড ঐক্যমঞ্চ। তো ব্যাপারটা হচ্ছে সমালোচনা হবে, কিন্তু কাজ কারা করছে দেখতে হবে। তো আপনারা আগের সব মামলাতে যেরকম ভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি আমার সমস্ত 2025-এ যারা অ্যাপ্লাই করেছেন সমস্ত টেট সহযোদ্ধাদের, টেট উত্তীর্ণ সহযোদ্ধাদের এই কথাই বলবো, আপনারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ কোন দিন এই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত ফান্ড রেডি রাখতে হবে, না হলে কিন্তু আমরা কোর্টে উকিল দিতে পাবো না। আমরা 2014 যে 6 নম্বরের যে মামলা, সেটাতে কিন্তু আমাদের এখন আমরা এখন কেসটাকে নিয়ে যাচ্ছি। তো আগে যারা 17 সাদেক, সলিল, সাদেক দা, সলিল দা সহ যেই 17 টিম ছিল, তারা তাদের রিক্রুটমেন্টের সময় সেই মামলাটাকে নিয়ে যাচ্ছিল। এখন আমরা কিন্তু এই মামলাটা দেখছি, আমাদের কিন্তু ফান্ডিং করতে হচ্ছে, তার কারণ সত্যি আমাদের দরকারটা এরকম বেশি। আজ সকালে এরকম সাদেকদার সঙ্গে অনেকদিন পর ফোন হলো, তো সাদেকদা ফোন করেছিল, খুব মানে খুব ভালো লাগে। আমাদের আমাদের ডিএলএডদের মধ্যে একটা এরকম ইউনিটি আছে, আমাদের ডিএলএডদের মধ্যে একটা ইউনিটি আছে। আমি চাইবো যে এই ইউনিটিটা একদম শেষ 2025-এর রিক্রুটমেন্ট পর্যন্ত যেন আমাদের থাকে, এবং সমস্ত বাধা আমরা যেন অতিক্রম করি। আমাদের বক্তব্য একটাই, অবশ্যই চাকরি পেতে গেলে কম্পিটিশন কমাতে হবে। এই জায়গায় মানে কোনো কোনো ছলনার শব্দ নেই। চাকরি যদি পেতে হয় তাহলে কম্পিটিশন কমাতে হবে, কারণ ক্যান্ডিডেট এই যে একজন দিয়ে বলছেন যে 30,000 31,000 অলরেডি ক্রস করে যাচ্ছে, এত অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এত তো অ্যাপ্লাই হওয়ার কথা নয়, এত অ্যাপ্লাই হওয়ার কথা নয় যদি সবকিছু ঠিকঠাক ভাবে দেখা হয়। তো অনেকে অনেকে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য এলিজেবল নয়। কারা কারা নয় আপনারা প্রত্যেকে জানেন, যারা লাইভে দেখছেন আপনারা কিন্তু প্রত্যেকের আপনাদের সে ধারণাটা আছে যে কারা এলিজেবল নয়, কিন্তু তারা টুক করে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। ভেরিফিকেশন টেবিল থেকে তাদের কিন্তু ঘোরাতে হবে, তাদের কিন্তু প্যানেল থেকে তাদের বের করতে হবে। তো আপনারা কিন্তু সকলের স্বার্থে, অবশ্যই তার আগে নিজের স্বার্থে আপনারা কিন্তু ফান্ডিংটা করুন। অবশ্যই দাদা, আগাছাদের তো বের করতে হবে, আগাছাদের তো বের করতে হবে। সমস্ত ধরনের প্রক্রিয়া চলছে, সমস্ত ধরনের প্রক্রিয়া চলছে, ঐক্যমঞ্চ নজর রাখছে। আপনারা আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা শেষ মুহূর্তে, এটা আমাদের খুব ভাইটাল টাইম, আমাদের প্রত্যেকটা সদস্যকে বলছি আপনারা নজর রাখুন যে কোন দিক থেকে কোন অবৈধ কাজ চলছে, সমস্ত দিক নজর রাখুন, এবং আমাদের কিন্তু সেটার বিরুদ্ধে ফাইট করতে হবে অবশ্যই। এরপরে যদি আপনাদের বক্তব্য কিছু থাকে, আবারও বলছি, যারা যারা লাইভটা দেখছেন, একটা সুভাষ দা আমাদের
2022 ডিএলএড ঐক্যমঞ্চের অন্যতম একজন প্রধান সহযোদ্ধা সুভাষচন্দ্র বাগ, এই দাদার যে কিউআর কোড দেয়া হয়েছে রিসেন্ট, সেখানে আপনাদের ভেরিফাইড যে গ্রুপ আছে সেখানে কিন্তু আপনারা পেমেন্টটা কিন্তু করুন। কারণ আমাদের একটা ফান্ডিং কিন্তু দরকার। 500 টাকা 1000 টাকা কিন্তু আমাদের মানে এই রিক্রুটমেন্টে যদি বিরাট কম্পিটিশনের জন্য আমি যদি চাকরি না পাই, তখন কিন্তু আমরা আফসোসে শেষ হয়ে যাব। তখন কিন্তু আমাদের প্রচুর আফসোস হবে যে আমাদের আর্থিক সহায়তার জন্য অনেক ক্যান্ডিডেট যোগ হয়ে গেল এবং তার ফলস্বরূপ হয়তো আমি বাদ পড়ে গেলাম, কাট অফ হাই হয়ে গেল। অবশ্যই এবারে কাট অফ হাই যাবে, কারণ অনেক নতুন যারা একাডেমিকের যারা স্টুডেন্ট তারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করছে। কিন্তু আমি একটা কথা এরকম বলবো, যারা এই লাইভটা দেখছেন, কেউ কিন্তু কম্পিটিশনের বাইরে নয়। আগের বারে যারা 23 পেয়েছিল তারাও কিন্তু জবটা পেয়েছে। আগের বারে যারা 22 22.5 যারা স্কোর ছিল তারাও কিন্তু চাকরিটা পেয়েছে। এবারে কিন্তু বিশাল কিছু তফাৎ হবে না, তাই আগে থেকে মনোবল হারিয়ে ফেলবেন না। আপনারা ভাববেন না যাদের 26 27 যাদের স্কোর আছে তারা ইন্টারভিউতে কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তারা হয়তো তাদের ইন্টারভিউতে গিয়ে পা কাঁপবে বা তাদের স্বর বেরোবে না। তো আপনারা যারা আছেন, ইন্টারভিউটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হয়ে যাবে। তো এরকমটা ভাববেন না যে আপনারা ইন্টারভিউতে কিছু বলতে পারবেন না বা আপনারা কম পেয়ে যাবেন, আপনাদের একাডেমিক কম আছে বলে আপনারা চাকরি পাবেন না, এরকমটা কিন্তু ভাববেন না। কারণ আগের রিক্রুটমেন্টে অনেকে 26 27 পেয়েও কিন্তু ইন্টারভিউতে 2 3 করে পেয়েছে, কারণ তারা ভালো পড়াতে পারেনি। তারা পড়াবে কি, তাদের মুখ দিয়ে শব্দই বের হয়নি, তারা উত্তর দিতে পারেনি। তাহলে একাডেমিকটা সবসময় কিন্তু জাজ করে না যে সে চাকরি পাওয়ার যোগ্য কিনা। শিক্ষক একটা মানে একটা যোগ্যতা, আমার এরকম মনে হয়, সেটা সেই কোয়ালিটিটা সবার মধ্যে থাকে না, সবাই শিক্ষক হতে পারে না। আমার একাডেমিক 29 30 আছে বলে আমি যে ইন্টারভিউতেও 10 পেয়ে যাব, আমার চাকরি কনফার্ম, এরকমটা কিন্তু নয়। শিক্ষক হতেও একটা কোয়ালিটিস থাকে, এটাও একটা ইনবর্ন কোয়ালিটিস মতো, যেটা আমি আমার মত বলছি, কারণ আমি অনেককে দেখেছি তারা চাকরি পেয়েছে। তাহলে আমি এই জায়গায় আপনাদের আশা দিচ্ছি যে যে ভেঙে পড়বেন না। কারণ অনেকে আছে, আমার অনেক বন্ধুরা আছে যাদের 24 বা 24-এর কম একাডেমিক। আপনাদেরকে একটা যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এই রিক্রুটমেন্টে যাতে আর কম্পিটিশন না বাড়ে, এখানে কোনো লুকানো শব্দ কিছু নেই, বা এখানে কম্পিটিশন এই কারণে বলছি যারা বৈধভাবে, আবারও বলছি, যেটা রিক্রুটমেন্ট গ্যাজেট, গ্যাজেট মানে আইন, আমরা আইন মেনে রিক্রুটমেন্ট ড্রাইভে পার্টিসিপেট করেছি। যারা আইন মানবেন না তাদেরকে ছাড়বেন কেন? আপনি একটা রিক্রুটমেন্ট রুলস মানে আইন, সেই আইন মেনে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছি। যারা আইন মানেনি তারা যদি ফর্ম ফিল আপ করে আমার চাকরিটা পেয়ে যায়, কেন তাদেরকে ছাড়বেন? কারণ দেখবেন হয়তো আপনার সেম স্কোর তার হয়েছে এবং আপনি চাকরি পেলেন না, আপনার থেকে 0.1 সে বেশি পেয়ে গেল এবং তার জন্য আপনার জায়গায় সে কিন্তু কাউন্সেলিং এ ডাক পেয়ে গেল। তখন 500 টাকা 1000 টাকা নিয়ে আপনি কি ধুয়ে ধুয়ে জল খাবেন, না গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন সেই 500 টাকা দিয়ে, না একটা পুজোয় জামা কিনবেন? কিচ্ছু লাভ হবে না, বেকারত্বের জ্বালা প্রচুর। আপনাদেরকে আর বলে এরকম লাভ নেই, আপনারা ফিল করেন এটা, ঘুম হয় না রাতে। তো বেকারত্ব যন্ত্রণা যদি দূর করতে চান, আমি বেশি আশা আপনাদের এরকম দিচ্ছি না, কিন্তু এটা সত্যিই যে 2026-এ অনেক কিন্তু চাকরি হবে, সেটা ক্লার্কশিপ থেকে শুরু করে ডব্লিউবিপি, কেপি, তারপরে গ্রুপ সিডি, এসএলএসটি, প্রাইমারি, অনেকে কিন্তু অনেক যারা চাকরি প্রার্থী আছে, যারা এতদিন ধরে স্বপ্ন দেখছিল, স্বপ্নটা কিন্তু পূরণ হবে। সকলকে বলছি, দাদারা, বোনেরা, দিদিরা, ভাইয়েরা, সহযোদ্ধারা, আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কারণ আমাদেরকে স্কুলে যেতে হবে। কার কি সমস্যা আছে? মেঘবালিকা,
নাম নিয়ে আসবেন, না হলে আমি কোনো কমেন্টের উত্তর দিয়ে দেব না। মেঘবালিকা আবার কারোর নাম হয় না? কি বলছে? ইনভিজিলেটরে সিগনেচার করা লাগানো নেই, অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কি হবে? তো এগুলো এগুলো সই নেই, আপনাদের সই করানোর দরকার ছিল। আপনি একজন ক্যান্ডিডেট, সই যখন করেননি, আপনার নিজে বলে স্যারকে দিয়ে সই করিয়ে দেওয়ার দরকার ছিল। কি হবে আমি কি করে বলবো? আপনার যদি অ্যাডমিটটা যদি ভ্যালিড না হয়, হুম, তাহলে তো ইন্টারভিউ থেকে আপনাকে এরকম বাদ দিয়ে দিতেও পারে। আর যদি ভ্যালিড হয়, আপনি যদি সত্যিই টেট অ্যাপিয়ার করেন, সে পর্ষদের কাছে তার ডকুমেন্টস আছে, তাহলে কোনো সমস্যা এরকম হবে না। হ্যাঁ, একটু একটু কেয়ারফুল থাকতে হবে। অনেকে ফর্ম ফিল আপ করছেন, এত ভুল করছেন, এবং মেসেঞ্জারে তারপরে ফোন করছেন, এই ভুল হয়ে গেছে দাদা, এই ভুল হয়ে গেছে। যাদের অনেকে একটা প্রশ্ন করছেন যে আমার ডিএলএড প্রুফ হিসাবে আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আমার ট্রেনিং কোয়ালিফিকেশন প্রুফ হিসাবে। সার্টিফিকেটটাও একটা ট্রেনিং কোয়ালিফিকেশন প্রুফ, আপনাদেরকে বলছি। ওটাও কিন্তু একটা ট্রেনিং কোয়ালিফিকেশন মানে প্রুফ। ওটার জন্য বারে বারে মেসেজ বা ফোন করবেন না। আপনারা যেটা চেষ্টা করবেন, যারা এখনো ফর্ম ফিল আপ করেননি, তারা ওই পার্ট 2টাকে দেবেন। কিন্তু যদি কেউ সার্টিফিকেট দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে তো এরকম, আপনি তো এরকম অনলাইনে ডিএল এর যেই মার্কসটা পেয়েছেন সেটা তো সাবমিট করেছেন, তো ওই জায়গাটাই হচ্ছে আপনাদের মার্কস অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, যে টেটে যেটা এই ডিএলএড এ যেটা 15 মার্কস থাকে, সেটা ওখানেই ক্যালকুলেট হয়ে গেছে। সমস্যা কিছু নেই। টেট সার্টিফিকেট যাদের হারিয়ে গেছে, ওয়েট করুন। আপাতত তো এখন ফর্ম ফিল আপে আপনার টেট সার্টিফিকেট দরকার নেই, যখন ইন্টারভিউতে তখন হয়তো টেট পাস সার্টিফিকেটের দরকার। আর 22 টেট পাসদের এরকম বলবো, ও পর্ষদ তার সার্ভারে, তার হার্ড ডিস্কে এখন 10 বছর ওই টেট পাস সার্টিফিকেটের লিঙ্ক সংরক্ষিত এরকম রাখবে। কোনো সমস্যা নেই। পর্ষদ সমস্ত টেট পাস সার্টিফিকেটের তথ্য তার নিজের কাছে একদম খুব সুন্দরভাবে তারা কিন্তু সংরক্ষণ করে রেখেছে। হ্যাঁ, তো নিউ গ্যাজেট কি আসার চান্স আছে? না, আর কোনো গ্যাজেট পরিবর্তনের চান্স নেই। ও পরিবর্তন হলে আগে দিয়ে হতে পারতো। এবার প্রশ্ন করছেন কেমন আছেন, ভালো নেই, কি করে ভালো থাকবো? তো এটাই আর কি। আমি বুঝতে পারছি না ঠিক কতজন লাইভ দেখছেন। আর যারা যারা প্রাইমারি 2025 ফর্ম ফিল আপ করেছেন, আমার যদি ফ্রেন্ড লিস্টে যদি এখনো না থাকেন, তাহলে ফ্রেন্ড লিস্টে আসবেন। আর এই আমার এই অ্যাকাউন্টটাকে একটু ফলো করে দেবেন, কারণ আমি এখন একদম আহ, যতদিন না প্যানেল বেরোচ্ছে ততদিন পর্যন্ত এরকম মানে প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 সংক্রান্ত নানান সমস্যা নিয়ে লাইভে আসবো। ঠিক আছে, তাই পেজটা ফলো করে দেবেন। প্রাইমারি ছাড়াও এরকম এসএলএসটিও আমি এরকম আপডেট দেব, কারণ এসএলএসটিও আমি একজন ক্যান্ডিডেট। ঠিক আছে, আর কারোর কিছু কমেন্ট আছে? আমি তাহলে 5 মিনিট নিচ্ছি। আনরিজার্ভ দিয়ে করে পরে কি কাস্ট সার্টিফিকেট শো করা যাবে উইথিন 9 ডিসেম্বর? হ্যাঁ, যাবে। আনরিজার্ভ দিয়ে ওটা এডিট করা যাচ্ছে। আনরিজার্ভ দিয়ে নিউলি যারা অনেক কমিউনিটি যারা জেনারেলে ছিল, অর্থাৎ আনরিজার্ভে ছিল, যেমন ফর এক্সাম্পল যারা নেপালি ব্রাহ্মণ, যারা সদগোপ, তাদেরকে এই রাজ্য সরকার নতুন রোস্টারে তাদেরকে ওবিসিতে নিয়ে এসেছে। তারা চেঞ্জ করতে পারবেন। অবশ্যই জেনারেল থেকে একটু হলেও কাট অফ কম যাবে। টোটাল ফর্ম ফিল আপ, রবিউল দা, টোটাল ফর্ম ফিল আপ, অনেকে ফর্ম ফিল আপ করছে, আনএক্সপেক্টেড ভাবে ফর্ম ফিল আপ বাড়ছে। জানি না এত ক্যান্ডিডেট কোথা থেকে আসছে। কেউ কেউ হয়তো এরকম বুঝতে পারছেন, কেউ কেউ হয়তো পারছেন না। তো ফর্ম ফিল আপ কত হবে? আমার মতে 40,000-এ থেমে যাওয়া উচিত। 40,000-এ থেমে যাওয়া উচিত। 40,000-এর বেশি যাওয়া উচিত নয়। তাহলে ভাববো যে অন্য কিছু ঘটেছে। কোনো কমেন্ট মোটামুটি পড়তে পারছি। কেউ কমেন্ট করবেন, মানে
কোনো কিছু প্রবলেম। এনআইএসটা কারা? এনআইএস সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে, সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট মতন একটা কাট অফ ডেট বলা হয়েছে। ওই তারিখের আগে যারা টেট পাস থাকবেন, এই যারা ইন সার্ভিস থাকবেন, ইন সার্ভিসের জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার আছে সেই সব ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবেন, যারা যোগ্য আছে তারা হবে। অনেকে যোগ্য আছেন, অনেকে আবার অযোগ্য আছে। তারা তো মানে কোনো স্কুলে পড়াতেন না, তারা ঘরে থাকতেন, কিন্তু মানে এনআইএস থেকে তারা সার্টিফিকেট করে নিয়েছে। হ্যাঁ, এনআইএস কটা এটা ফর্ম ফিল আপের পর দেখা যাবে, এটা আরটিআই করতে হবে, এটা দেখা যাবে। তবে সংখ্যাটা খুবই কম, যোগ্য সংখ্যাটা খুবই কম। অনেকে ঘরে বসে বসে ইন সার্ভিস না হয়েও তারা ট্রেনিং করে নিয়েছেন। কেউই এরকম 2022 যে রিক্রুটমেন্টেও যথাযথ তাদের ভেরিফিকেশন হয়েছে এবং একই রকম ভাবে হবে। সংগ্রাম, দ্য ফর্ম অলরেডি সাবমিটেড, বাট আজ নিউ কাস্ট সার্টিফিকেট ইস্যুড হয়েছে। এখন কি করা যায়? না, আর হবে না, ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে, আর হবে না, কাস্ট এডিট করা যাবে না। কাল আবার অমর্ত্য পাত্র, হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় যদি 32,000 প্যানেলের যারা যোগ্য যারা শিক্ষক আছেন তাদের মানে চাকরি নিয়ে কিছুই হবে না। অবশ্যই তারা সগৌরবে যেমন ভাবে স্কুলে পড়াচ্ছেন তেমন ভাবে পড়াবেন। আমার মনে হয় যে এই জায়গায় মহামান্য হাইকোর্ট সঠিক বিচারই করবেন। ফর্ম ফিল আপে WBBPEর জায়গায় WBBSE হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, এটা কোনো মাইনর প্রবলেম, এটা কোনো বিশাল কিছু প্রবলেম নয়। আপনার কাছে ডিএলএড সার্টিফিকেট আছে এবং সেই সার্টিফিকেট আপনি WBBPE থেকে পেয়েছেন, এটা দেখতেই পাবে। এটা মাইনর প্রবলেম। আর কিছু কমেন্ট, আর কিছু একটু ফাস্ট, যার কিছু প্রবলেম আছে আমি উত্তর দেওয়ার ট্রাই করব। নেক্সট কমেন্ট। ওকে, তো অবশ্যই লাইভ শেষ করার আগে আপনাদের মোরাল অফ দ্য স্টোরি বা মোরাল অফ দ্য লাইভ, তাহলে কি আপনারা যারা 25/9/2025 এর আগে যারা ট্রেনিং কমপ্লিট করেছেন এবং যারা টেট পাস আছেন তাদেরকে বলছি, আপনারা 2025 রিক্রুটমেন্টটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যাতে করে কোনো শত্রু আমাদের রিক্রুটমেন্টে স্থগিত না ফেলতে পারে, আমাদের রিক্রুটমেন্টকে থমকে দিতে না পারে, আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দিতে না পারে, সেটার বিরুদ্ধে কিন্তু আপনারা মানে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারণ শেষ মুহূর্তে কিন্তু সকলের পাশে থাকা চায়। এটা কিন্তু আমাদের কাছে খুব ক্রুশিয়াল টাইম। সকলকে কিন্তু সংঘবদ্ধ ভাবে থেকে ঐক্যমঞ্চর কিন্তু সঙ্গে থাকতে হবে এবং আপনারা পাশে থাকুন। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আর্থিকভাবে আমাদের অর্থ সহযোগিতা করুন, কারণ খুবই এটা ভাইটাল সময়। টোটাল জেনারেল কত দাদা? ফর্ম ফিল আপটা দেখতে হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপটাকে দেখতে হবে হয় কত, তারপরে যদি আরটিআই করে কোনো তথ্য, এক্সাক্ট তথ্য পাওয়া সম্ভব হয় তাহলেই বলবো। আনফটকা এরকম বলে লাভ নেই। তবে যদি আমার মানে আন্দাজ গেস করে যদি বলতে পারলেন, তাহলে যদি 40,000 যদি হয় তাহলে তো 17-18,000 এরকম জেনারেল হবে। মানে আমার মতে 40,000-এ এই ফর্ম ফিল আপটা থেমে যাওয়া উচিত। কারণ অনেকে 2022 যারা টেট অ্যাপিয়ার হয়েছিলেন অনেকে কিন্তু ভ্যালিড প্রুফ দেয়নি। তো সেই ভ্যালিড প্রুফ না থাকার জন্য আমাকে 1-2 জন মানে মেসেঞ্জারে এমন করেছেন মেসেজ, আমি একটু বলছি আপনাদের, খুবই হাস্যকর ব্যাপার। তো সে আমাকে এরকম বলছে যে দাদা আমি 22 টেট দিয়েছি। আমি কিন্তু কোনো মিথ্যে কথা এরকম বলছি না, আমি পরবর্তী এরকম পোস্টে আমি দেখাতে পারি সেই কমেন্টটা, যে সেই বলছে যে দাদা 22 টেট পাস করেছি কিন্তু কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন নেই,
তখন হচ্ছে যে মানে তখন কি দিয়ে তাহলে টেট দিয়েছে একবার ভাবতে পারছেন? মানে হয়তো একটা কোনো কলেজের স্লিপ দিয়ে দিয়েছে, বা হয়তো জামা কাপড় দোকানের কোনো স্লিপ দিয়ে দিয়েছে, ফর্দ দিয়ে দিয়েছে, সেটা দিয়েছে, টেট দিয়ে দিয়েছে। তাহলে এগুলো ভেরিফিকেশন হবে? এই যে এসএসসি চলছে ভেরিফিকেশন, অনেকে কত বাদ যাচ্ছে বলুন তো? আপনারা তো অনেকে এসএসসির অ্যাসপিরেন্ট আছেন, তো আপনারা জানেন যে কত সংখ্যক ভেরিফিকেশন এরকম বাদ যাচ্ছে। মানে যাদের কাছে অবৈধ সার্টিফিকেট আছে, যারা অবৈধভাবে অ্যাপিয়ার হয়েছিল, অ্যাপ্লিকেশন করেছেন, যারা এলিজেবল নয়, সেগুলো সবকটা এরকম বাদ যাবে। গ্র্যাজুয়েশন দরকার নেই, ওটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। প্রাইমারিতে গ্র্যাজুয়েশন স্কেল কখনোই হবে না, হলে তো ভালো, আমরা তো মানে সেটা সম্ভব নয়। গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি নয়। ওকে, আমাদের কালকের কিন্তু 23-25-দের এগেনস্টে কিন্তু মামলা হচ্ছে, মানে আমাদের কন্টিনিউ হবে কালকে দুপুর 2টো থেকে। সকলে কিন্তু প্রার্থনা করবেন এবং সঙ্গে সঙ্গে আর্থিক সাহায্যটাও করবেন। ওকে, সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক সাহায্যটা করবেন, যাতে করে আমরা এই মামলাটা কিন্তু জয় আনতে পারি। সকলে একসঙ্গে থাকবেন, ইউনাইটেড থাকবেন। হোপ ফর দ্য বেস্ট। ডিএলএড ঐক্য জিন্দাবাদ।